তো যাই হোক, অনেক দিনের পরে রবীন্দ্র কালচার সোসাইটির নাম বাতাসে ছড়িয়ে পড়ছে, শুনে ভালো লাগছে। তো আমি চাইব এই বার্ষিক অনুষ্ঠান যেমন আজকের থেকে শুরু হয়েছে বৃহৎ আকারে, আরও যেন বছরের পর বছর এই অনুষ্ঠানটা চলতে থাকে। সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন, আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন। তো আমার এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজ রবীন্দ্র কালচার সোসাইটির এই পুরস্কার বিতরণী সভা কিছু পরেই অনুষ্ঠিত হবে। এই সভায় উপস্থিত থাকতে পেরে অত্যন্ত খুশি, কারণ প্রত্যেক দিনেরই আমাদের আমন্ত্রণ রয়েছে। আমন্ত্রণ থাক না থাক, যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ক্লাবের কোনো অনুষ্ঠানকে আমরা ভালোবেসে থাকি, এখানকার অধিবাসী হিসেবে উপস্থিত থাকা উচিত। তাই সর্বোপরি মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণীজন, সুধীজন, অতিথিবর্গ কিংবা এই পূর্বগুড়িয়া রবীন্দ্র কালচার সোসাইটির কর্ণধাররা যারা আসীন, সামনে যারা বসে, সবাইকে আমার পক্ষ থেকে, যে সমস্ত প্রতিষ্ঠানে আমি যুক্ত আছি এবং এতদ এলাকার একজন নাগরিক হিসাবে বয়সানুক্রমে যথাযোগ্য সম্মান, প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং সতীর্থদের প্রীতিপূর্ণ নমস্কার জানিয়ে দু একটি কথা বলবো। তার আগে আমাদের সঞ্চালক, প্রিয় সঞ্চালক, আমাদের যে দাঁড়িয়ে দীর্ঘ সময় পরিচালনা করছে অশোক ভাই, একটু আগে আস্তে আস্তে আমি শুনছিলাম যে এক্স পঞ্চায়েত সমিতির সদস্য, মানে আমি ওকে একদিন বলেছিলাম, সেই সুবাদে ও আমাকে আজকে সেটা ফিরিয়ে দিল। কেন, আমি তো এখানকার এই তোমাদের মধ্যপ্রপুরের আদর্শ বিদ্যাপীঠের সভাপতি, সেটা বললেই তো হয়ে যেত, অসুবিধা কিছু নেই। চেনা বামনের পৈতের দরকার লাগে না। যাই হোক, ভাইকেও আমার যথাযোগ্য শুভেচ্ছা জানাই। কারণ কেন জানাই, কারণ এই যে একটা অনুষ্ঠানকে পরিচালনা করা এত সহজ নয়, তার সঞ্চালক হিসাবে থাকা এত সহজ নয়। সেই জন্য সর্বপ্রথম ওকে উৎসাহ বৃদ্ধি করছি এবং ও ভালো সঙ্গীত শিল্পী, সেই সুবাদেও আমি আর একবার অভিনন্দন ও শুভেচ্ছা জানি। আজকের কিন্তু ওই অশোক ভাইয়ের গান আমি শুনবো, আমি 5 মিনিট থাকলেও অশোক ভাইয়ের গান আমি হারমোনিয়াম বাজিয়ে তবে শুনে আমি কিন্তু যাব এখান থেকে, এটা আমার কিন্তু একটা প্রত্যাশা থাকলো। যাই হোক, এবার একটু আসি, কিছু বলতে হয়। আমাদের প্রয়াত সুশীল দা ছেলেরা এখানে সবাই আছে, তাদের আমি ব্যক্তিগতভাবে
পুত্রবতী স্নেহ করি, কারণ ভাইপো হয়। তাহলে তারা আজকে যে এসছে খুশি, দাদা থাকতেন যেতেন, সুসম্পর্ক একটা বাবার সঙ্গে ছিল, সেই সুবাদে আমার সঙ্গেও ছিল, যখন দেখা হতো কথা বলতাম। ভালো লাগলো আজকের আপাতত আমাদের প্রশান্তবাবুর সঙ্গে দেখা হলো। সুশান্তবাবু, তাই তো সুশান্তবাবু, আর মেজবাবু তো গতকাল থেকে আমার সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, নাটকের বিচারক হিসেবে আছেন, বাংলার প্রথিত যশা একজন সহকারী প্রধান শিক্ষক। আমাদের অনেকে জানা নেই, আমাদের কুলতলির বললে ভুল হবে, আমাদের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত তথা পূর্ব মধ্যগুড়ের একটা গর্ব, একটা উজ্জ্বল জ্যোতিষ্ক বলে আমি মনে করি। কারণ এলাকায় অনেক কিছু করা যায়, বাইরে গিয়ে সমাদর পাওয়া খুবই কষ্ট। সেটা কি করে সম্ভব হয়েছে? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। অবিন্দং জীবনং শূন্য, দিশ শূন্য অবান্ধবা, আর পুত্রহীনং গৃহং শূন্য, সর্বশূন্যা দরিদ্রতা। কারণ কেন? লেখাপড়া না থাকলে যেমন কিছু হবে না। একটা ঘরে ছেলে মেয়ে থাকতে হবে, সব কিছু থাকতে হবে। এটার দ্বারা বলছি কি, যে লেখাপড়া দরকার। লেখাপড়া করলে তবে বাইরে যাওয়া যাবে এবং পূজাও পাওয়া যাবে। সেটা আমাদের সূর্যবাবু পেয়েছে, আর সেই সুবাদে ক্লাবকে ভালোবাসে বলেই সব চলে এসছে। আর এখানে যে জায়গার উপর এই রবীন্দ্র কালচার সোসাইটি এবং যেভাবে সাজানো গোজানো, শিল্পী মনকেও সাধুবাদ জানাতে হয়। আমাদের দিবাকর ভাই, যদিও এই ক্লাবের সভাপতি, শিল্পী মনকে আমরা স্বাগত জানাই। আজকের যে মধ্য পূর্ব পুরুলিয়া আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গণে যে দীর্ঘ দুর্গোৎসব হয়, তার যে সাজানো গোজানো, রাত জেগে অমুক করে তুমুক করে কিছু একটা প্রদর্শন করতে হবে, তার মুখ্য ভূমিকায় থাকে কিন্তু এই দিবাকর মণ্ডল। তাই আমি আমার থেকে অভিনন্দন জানাই। অনেক ভালো ভালো প্রথিতযশা ব্যক্তিত্ব এখানে আছে, যাদের কথা আমরা স্মরণ করি না। আর যারা প্রয়াত হয়েছেন এই ক্লাবকে তৈরি করতে গিয়ে কিংবা এলাকার উন্নতি সাধনে, সমাজ জীবনে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আজকে যে দুটো কথা বলার সুযোগ পেয়েছি তাদের দৌলতে, তাদের প্রতিও আমার যথাযোগ্য সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন। তারা না থাকলে এই জায়গায় আমরা আসতে পারতাম না। আর কচিকাচারা যারা নৃত্য, নাচ, গান, খেলাধুলায় যারা আমাদের ক্রিকেট খেলাতে অংশগ্রহণ করেছে, খেলোয়াড় সুলভ নিশ্চিত মনোভাব ছিল। এই যে অংশগ্রহণ সবচেয়ে বড় জিনিস, পুরস্কার পাওয়াটা বড় জিনিস নয়, সর্বোপরি অংশগ্রহণ করাটা হচ্ছে বড় জিনিস। আর পরিশেষের দিকে বলবো যে গতকাল যে 4 জন মনীষীর মর্মর মূর্তি উন্মোচন হয়েছে, ক্লাবের সামনে যেগুলো সদা জাগ্রত অবস্থায় থাকছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা। শুধু তাদের প্রতি নয়, এখানে অনেক মনীষীদের প্রতিকৃতি বা ছবি টাঙানো রয়েছে, তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। কারণ একা কেউ চলতে পারে না। যেমন হাওয়াইয়ের পেছনে একটু আগুন লাগালে তবে হাওয়াই উপরে ওঠে, উন্নত আকাশে ক্ষুধু প্রকাশে আপনার বেগে সে কি চলিতে পারে? তাহলে আমাদের এই যে কথাগুলো বলার উদ্দেশ্য কি? কচি কাচাদের ইন্সপিরেশন জোগানো, একটু অনুপ্রেরণা জোগানো। আর তো কিছু দিতে পারবো না, কথা শুধু বললে হবে না, কাজ করতে হবে, লেখাপড়া ভালো করে করতে হবে। এলাকার অনেক ছেলে মেয়েরা প্রথিতযশা বা আগামী দিনে বড় সম্পদ হয়ে দাঁড়াবে। কিন্তু দেখা যাচ্ছে বেশ 5-7 বছর আমি লক্ষ্য করছি বিদ্যালয়ের সভাপতি হিসাবে নিচু স্তরে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কথা আমি বলছি না, সেখানে একটা ভালো মানের আমাদের এলাকার স্কুলগুলো ধরে রেখেছে, কিন্তু নিচে পড়াশোনার ঘাটতি আছে। এটা আমি লক্ষ্য করছি। নিজেদের বাড়িতে তো পড়তে হবে, শুধু টিউশন দিলে হবে না, স্কুলে গেলে হবে না। তারপরে আমরা ধীরে ধীরে একটু আলাদা জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে মোবাইলে আসক্তি। দীর্ঘ সময় মোবাইলে থাকলে কি হবে?
আমাদের নিজেদের ব্রেনটাই তো স্পয়েল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই অভিভাবকদের উদ্দেশ্যে, এতদ এলাকার অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে, সম্মানীয় অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে আমার বিনম্র নিবেদন যে যেভাবে এই সাংস্কৃতিক মনস্কভাবে এই ক্লাব বা এই কালচারাল সোসাইটি আমাদের সামনে বিভিন্ন জিনিসগুলো উপস্থাপন করলেন, আজকের ক্ষণপরেই রয়েছে আবার নাট্যানুষ্ঠান, সারা বাংলা একাঙ্ক নাটক। সেগুলোকে যদি আমরা অনুধাবন করি, ছেলে মেয়েদের সুকুমারমতি ছাত্রছাত্রী তথা কচি কাচাদের একটু আমরা আলোকপাত করানোর চেষ্টা করি, তাহলে কিন্তু আগামী দিন শুধু ক্লাবের এই যে এত কিছু আচার অনুষ্ঠান করা এবং যারা আয়োজক তাদের যে শ্রম, তাদের যে কষ্ট, 14-15 দিন করে 1 মাস ধরে বিভিন্ন মানুষকে আনানো, এখানকার উন্নতি সাধন, এগুলোর প্রতি যে তাদের গভীর মমত্ববোধ, গভীর সহানুভূতি, সেগুলো কিন্তু তাদের শ্রম সার্থক হবে তখন যদি আমরা কিছুটা হলেও সেগুলোকে আমরা আমাদের জীবনের কাজে লাগাই। আর রবীন্দ্র কালচার সোসাইটি, রবীন্দ্রনাথের কি নেই এর আগেও আমি বলেছি, রবীন্দ্রনাথের কথা বললে শেষ হবে না। আমার মনে পড়ে যে আমি যখন MA পরীক্ষা দিই, আমাদের সূর্যবাবু কিন্তু আমাকে নোট সাপ্লাই দিয়েছিল। অতীত আমি ভুলে যাই না। রবীন্দ্রনাথের কথায় অতীত কথা কও, কথা কও, অনাদি অনন্ত অতীত কথা কও। অতীত আছে বলেই বর্তমানের এত কদর, আর অতীত এবং বর্তমানের সংমিশ্রণে সোনালী ভবিষ্যৎ ভরে উঠবে। তাহলে ক্লাব হাঁটি হাঁটি পা পা করে এত দূর এসছে, 35তম অনুষ্ঠান চলছে, এরও পরিসমাপ্তি ঘটবে। কিন্তু আমরা কি নিলাম, কি পেলাম, সেটাকে কোষ্ঠী পাথরে বিচার করতে হবে। কারণ রবীন্দ্রনাথ সেই সময় থেকে আমি একটা প্রাইমারি স্কুল করেছিলাম, সেটা 2013 সালে অনুমোদন পেয়েছে, আমার যেখানে নিজের স্কুল, সেটা কিন্তু নাম হচ্ছে কবিগুরু। তাই কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথিত যশা স্বনামধন্য রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক, আমি সূর্যবাবুর মনে আছে কিনা জানি না, ডক্টর রবীন্দ্রনাথ ঘোষ আমার স্কুলে এসেছিলেন। সেদিন আমার মনে হয় সুশান্তবাবু কিংবা সুরজিৎবাবু আমার স্কুলে ছিলেন। সেখানে লক্ষ্য করে তিনি বলেছিলেন, কেন তুমি এই নামটা রাখলে? তার স্বামী স্ত্রী এসেছিলেন এবং সেই স্কুলটা ওনাদের আশীর্বাদে ওনাকে বলা হতো রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক। সারা বাংলার বাইরে যেতেন। রবীন্দ্রনাথকে যিনি চর্চা করেছেন, রবীন্দ্রনাথের উপর প্রায় উনি সেই সময় বলেছিলেন 51টা বই লিখেছেন রবীন্দ্রনাথের উপর। ভাবলে অবাক লাগে, এগুলো যদি না মিশতাম, পারস্পরিক বোঝাপড়া যদি না থাকতো। আমি তো প্রাইভেট স্টুডেন্ট, শুধু MA-তে নয়, ডিগ্রি কোর্সে সব প্রাইভেট। তখন এই কলেজ পাঠশালা কিচ্ছু নেই, এখানে ওখানে ছোটাছুটি। তাহলে এখন তো অনেক কিছু হয়েছে, যেটার দ্বারা বলতে চাচ্ছি অনেক কিছু হয়েছে। কাল বিধায়ক সাহেব এলেন, আমাদের অনেক কিছু বললেন। আর বিধায়ক সাহেবের আসার মূলে যে লোকটি, সেই লোকটি হচ্ছে মহাদেব দাস। প্রতিনিয়ত শয়নে স্বপনে নিশি জাগরণে সব সময় লেগে রয়েছে কি করে ক্লাবকে উন্নতি করা যায়। কজনের কথা বলবো, সুশান্তবাবু কোথায়, যে বলে বাবা এই মিষ্টি চলবে না, ওই গুড়িয়ার দোকান থেকে কি বলে ওটা, কি মিষ্টি, ছানা গজা আনতে হবে, ছানা পোড়া, ওতে মিষ্টি কম, তাহলে অতিথিদের দেওয়া সম্ভব হবে। অরবিন্দ ভাই তো সব সময় খেলা নিয়ে মেতেই আছে, খেলা হাই স্কুলে খেলা হোক, অরবিন্দ হালদার আছে, ভাতৃপ্রতিম অরবিন্দ আছে, সব সময় আছে। তা কে নেই? এদের কথা স্মরণ করতে হবে। এদের আমাদের যে অনুপ্রেরণা যোগাচ্ছে, আমি আসতাম না, কিন্তু আমাকে ডেকে আনলো আমাদের এই ভাগনাবাবু, অর্থাৎ আমাদের প্রণববাবু, বলে আমি ওখানে একটু যাব। আমি একটু পরে আমি যাব। আমাকে মহাদেব ভাই ফোন করেছে, আবার সেখান থেকে ব্যাক করলাম। তাহলে ঘটনা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, আমি সময় বেশি নেব না, যে আমাদের কিন্তু চলার পথ নিজেদের ঠিক করতে হবে। রবীন্দ্রনাথ একদিন লিখেছেন যে তার কবিতার মধ্য দিয়ে, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। রবীন্দ্রনাথের নাম যেন সার্থক হয়, কারণ তিনি সারা বিশ্বকে আমাদের চিনিয়েছিলেন, সারা বিশ্বে। আর তারপরে রয়েছে নজরুল সম্পর্কে কি বলবো, তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার কবিতার শুরুতেই ছিল বিদ্রোহী কবিতার 2-1টি লাইন আমি মাঝ থেকে
বলছি, পুরোটা হয়তো বলা সম্ভব হবে না, কারণ সময় সংক্ষেপ। রবীন্দ্র মানে নজরুলের তো শ্যামা সঙ্গীত রয়েছে লেখা, নজরুলের সব কিছু রয়েছে। তা আমার দু একটি লাইন মনে পড়ে। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। এটা নজরুল। এরপরে মনে হয় বীর সন্ন্যাসী আমাদের স্বামীজি, যার চিন্তা ভাবনা, যিনি হচ্ছে আমাদের রামকৃষ্ণ পরমাংশ দেবের শিষ্য, গেরুয়া বসনধারী, চিকাগো শহরে গিয়ে এই বাংলার সনাতন ধর্মের কথা, এই ভারতের সনাতন ধর্মের কথা 5 মিনিটের বক্তৃতায় বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই কথা, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অব আমেরিকা, আমেরিকার ভাই ও বোনেরা, এই উদাত্ত বাণী আজও আমাদের অনুপ্রাণিত করে স্বামীজির কথা। স্বামীজির ত্যাগ তিতিক্ষা আমাদের আজকের ভাবায়। এই ক্লাবের ক্ষেত্রেও ত্যাগ আছে, তিতিক্ষা আছে যাদের, তাদের কথা স্মরণ করতে হবে, তবেই আমরা কিন্তু বড় হতে পারবো। আর আছে একজন বীর বিপ্লবী। বীর দিবস আমরা পালন করি নেতাজি 23শে জানুয়ারি, যেখানে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, দেশকে আগে সম্মান দেওয়া হয়। বীর, তিনি স্বাধীনতা সংগ্রামের একদম অমর সৈনিক, যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে আজও। তিনি যে, তার মৃত্যুটা হয়তো রহস্য আছে, কিন্তু তিনি কখনো সংগ্রাম করেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, হিংসার মাধ্যমে নয়, কিন্তু লড়াই করেছেন। দেশকে যদি উনি লড়াই না করতেন, অগ্নিযুগের অন্যতম বিপ্লবী হিসাবে, বীর বিপ্লবী হিসাবে, তাহলে কিন্তু ভারতবর্ষের যে অকাম্য স্বাধীনতা, ব্রিটিশ এখান থেকে মুক্ত হওয়া 1947 সালের 15ই আগস্ট, ভারতবর্ষ কিন্তু কখনো স্বাধীন হতো না। কারণ উনি প্রথমেই মনে হচ্ছে ইম্ফলে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, যে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, যা আজও ক্লাবের অনুষ্ঠানের শুরুতে উড্ডীন হয়। সেখানে আছে কি? ত্যাগ। ওখানে আছে 3টে রং, গেরুয়া, সাদা আর সবুজ। তাই লেখা আছে, গৈরিক তব ত্যাগের মন্ত্র, সবুজ তোমার জীবনতন্ত্র, কর নির্মল সূচি সুন্দর ভারতের সংসার। আমার নিজের মনটাকে যদি পবিত্র না করি, আমি নিজে যদি উদার না হই, লিবারেল না হই, তাহলে সমাজসেবা হবে কি করে? তাই সবাইকে আরেকবার আমার অনেকটা সময় নিলাম, এর জন্য আমি অত্যন্ত মর্মাহত। তবু ক্লাবকে বলবো, আমি ক্লাবের পাশে আছি একজন নাগরিক হিসাবে। যখন যা প্রয়োজন হবে আমি চেষ্টা করব আমার ক্ষমতা অনুপাতে। এই কথা বলে আমি সবাইকে আরেকবার এবং আমাদের 2 বাবু আজকের উপস্থিত থাকার জন্য আমি খুব খুশি। কারণ যারা লেখাপড়া জানে তারা যদি না আসে, তাহলে আমাদের সমাজের পরিবর্তন হবে কি করে, পাড়ার পরিবর্তন হবে কি করে, আর আমাদের বা পরিবর্তন হবে কি করে? তাই সবাইকে আরেকবার আমার আচ্ছা, আর আমার সঙ্গে একজনকে টানাটানি করছিলাম, একটু স্মরণ করে দিতে আছে, মনেও আছে তবু। এই আমাদের প্রণব বাবু, আমাদের সোসাইটির অর্থাৎ দেবীপুর গুরুগুড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির একজন সদস্য একনিষ্ঠ, আর সর্বোপরি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনেরও একজন এজেন্ট। হ্যাঁ, তা অতএব ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমি ভুলছি না। তাহলে পরিশেষে বলি, কি বলে ফেললাম, আমি শেষ করছি। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান, অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। রবীন্দ্রনাথকে দিয়েই শেষ করলাম। সর্বে সুখিনো ভবন্তু, সকলে সুখ সমৃদ্ধি কামনা করি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। নমস্কার। ধন্যবাদ। জানালে তো ওনার ঠিকঠাক হবে না, তবু বলবো ওনার আশীর্বাদ আমরা পাথেয় করি আগামী দিনের পথ চলার ক্ষেত্রে। তো যেটা আমার বলার, আমাদের মাঝখানে অনেকেই আছেন যাদের পূর্ণ সহযোগিতা এবং আর্থিক সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানকে আরও সহযোগিতা করেছে। আমি সেক্ষেত্রে ডেকে নেব সহদেব দাস এবং আমাদের ধ্রুবচাঁদ হালদার মহাশয়,
সাথে সাথে ভোলানাথ ভান্ডারী ডাক্তার এবং শ্যামল নস্কর আমি ও রাহুল সিকদার, আমি চারজনকেই মঞ্চে আসার জন্য আমাদের সোসাইটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সহদেব দাস, ধ্রুবচাঁদ হালদার, ভোলানাথ ভান্ডারী, রাহুল সিকদার, শ্যামল নস্কর, আমি পাঁচজনকেই মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সহদেব একটু জায়গা করো আমাদের। এই ধ্রুববাবু, ধ্রুববাবু আমরা চন্দনের ফোঁটা ব্যাচ দিয়ে বরণ করে নেব। আমরা আবারও সেই আসি, আমরা ওদিকে বরণের অনুষ্ঠান চলতে চলতেই কিছু অসমাপ্ত কথা বোধহয় কালকের থেকে গেছিলেন আমাদের মাস্টারমশাই চোদ্দ দাদা সূর্যকান্ত হালদার মহাশয়। আজকের সেই অসমাপ্ত কথাগুলো সমাপ্ত করার জন্য অনুরোধ জানাবো। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ক্ষেত্রে স্ব ক্ষেত্রে গুণীজন, সবার সাথে খুব পরিচয় নেই আমার, এই জন্য পার্সোনাল অ্যাড্রেস করলাম না। সবাইকে শুভেচ্ছা এবং মঞ্চের সামনে যারা রয়েছেন সবাইকে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে দু চার কথা বলছি। কালকের হয়তো একটু বলার ছিল, কিন্তু একটা বিশেষ প্রোগ্রাম ছিল, এখানে বিধায়ক সাহেব ছিলেন, তাদের ব্যস্ততা, সেজন্যেই বক্তব্য হয়তো সংক্ষিপ্ত হয়েছিল। তো ঠিকই ছিল, আবার নতুন করে দু একটি কথা বলবো। আর সর্বপ্রথমেই বলি, কাকাবাবু, পীযূষবাবু, আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল, ওনার পিতৃদেব দাদু বলতাম আমি, এবং যেতাম, আমার বাবার সাথে ভালো সম্পর্ক ছিল। উনি স্নেহ থেকে অতিরিক্ত আমাকে প্রশংসা করেছেন। আমি সাধারণ মানুষ, এখানেই জন্মেছি, মানে স্নেহ বসে অত বড় নই আমি হয়তো, কিন্তু এখান থেকে উঠে মানে কলকাতা কাছাকাছি থাকা এবং জায়গা করে নেওয়ার যে একটা দীর্ঘ সংগ্রাম, সেটা কিন্তু পড়াশোনার মধ্য দিয়েই করতে হয়েছে। আমি দীর্ঘ 28-29 বছর শিক্ষকতা জীবনে দেখছি ছেলেরা এখন পড়ছে না, আর কেউ বইমুখী হচ্ছে না। এটা খুব যন্ত্রণার। বিজ্ঞান প্রযুক্তি আমাদের যত উন্নত, প্রযুক্তির মান যত উন্নত হচ্ছে, আমাদের নিজেদের মান চেতনা তত নিম্নগামী হচ্ছে। প্রযুক্তি কাজে লাগাতে হবে, কিন্তু প্রযুক্তিকে কাজে অতিরিক্ত লাগাতে গিয়ে আমাদের যে চেতনার মান, সে মান কিন্তু নিম্নগামী হচ্ছে। এটা প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের এটা ভীষণ খেয়াল রাখতে হবে। আমাদের সময় হয়তো প্রযুক্তি এত উন্নত ছিল না বলে আমরা বইমুখী ছিলাম, মানে বই আমাদের কাছে সর্বস্ব। এখন ছেলে মেয়েদের কাছে বই হচ্ছে সর্বস্ব নয়, প্রযুক্তি সর্বস্ব। এখন প্রযুক্তিকে ছোট করছি না আমি, কিন্তু প্রযুক্তি বোধহয় আমাদের চেতনার মানকে খুব নিম্নগামী করছে। এটা আমাদের
সর্বোপরি সমস্ত অভিভাবক অভিভাবিকাদের দেখতে হবে। ঠিক আছে, পীযূষবাবু একটু কাজ আছে, উনি যাচ্ছেন কোথায় বোধহয়। হ্যাঁ, দু একটি কথা বলবো। কালকে বলতে বলতে আমাদের রবীন্দ্র কালচার ইনস্টিটিউট বা রবীন্দ্র কালচার সোসাইটি এখন, তো আমরা রবীন্দ্রনাথের যে জীবন দর্শন, রবীন্দ্রনাথের যে ভাবনা, যে ভাবনায় আমরা ভাবিত, আমরা সবাই রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য এই নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু রবীন্দ্রনাথের বেসিক যে ভাবনাগুলো আমরা জীবনে বিশেষ করে ধারণ করি না হয়তো। রবীন্দ্রনাথের বেসিক ভাবনা আমরা দেখি না যে গাছগাছালি, পশু পাখি, তাদের সন্তানকে সেই নামেই ডাকা হয়, নতুন করে নাম ডাকা হয় না। যেমন যদি কোনো পশুর সন্তান পশুই বলা হয়, যে গাছ থেকে বৃক্ষ তৈরি হয় তাকে সেই বৃক্ষই বলা হয়, কিন্তু মাতৃ জঠর থেকে মানুষ জন্মালে তাকে মানুষ বলা হয় না। কেন মানুষ বলা হয় না? আমাদের তো দুটো হাত, দুটো পা, এগুলো নিয়েই আমরা জন্মাই। রবীন্দ্রনাথ বলছেন মানুষের মতো দেখতে হলে মানুষ হওয়া যায় না, মানুষ হয়ে উঠতে হয়। প্রতিদিন নিরন্তর সংগ্রাম প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের মানুষ হতে হয়। মানুষের গর্ভে জন্মালেই মানুষ হয় না, মানুষের মতো দেখতে হয়। কিন্তু প্রকৃত যে মনুষ্যত্ব, যে মানুষ হওয়া, রবীন্দ্রনাথ বলছেন সে মানুষ হয়ে উঠতে হয়। এই জন্য আমরা যখন বড়দের প্রণাম করি তখন বলে মানুষের মতো মানুষ হও। কেন? সে তো মানুষের গর্ভে জন্মেছে। তাহলে মানুষের গর্ভে জন্মে আবার মানুষ কেমন করে হবে? সবই তো মানুষের মতো দেখতে। রবীন্দ্রনাথের বেসিক চিন্তায় রয়েছে যে মানুষ হয়ে উঠতে হয়। সে মানুষ হয়ে ওঠাটা কি হয়? নিরন্তর সংগ্রাম প্রচেষ্টার মধ্য দিয়ে হতে হয়, মানুষ হতে হয়। এই একটি ব্যাপার। আরেকটি, আমরা খুবই রবীন্দ্র চর্চা করি, রবীন্দ্র নৃত্য পুরস্কার নিয়ে আসে, নাচ টাচ করে অভিভাবকরা খুব খুশি। রবীন্দ্রনাথের একটা বেসিক ভাবনা, আমরা সবাই ভাব সম্প্রসারণেও লিখি, ভালো নম্বরও পাই। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। নবম শ্রেণীতে ছেলেমেয়েরা সুন্দর করে লিখছে যে অন্যায় করে, যে অন্যায় সহ্য করে, সবাই সমান, সবাই দোষী। যে অন্যায় করে সে যেমন দোষী, আর যে অন্যায় সহ্য করে সে সব দোষী, সে একই দোষী, এরকম নানান লিখে প্রচুর নম্বর পেল। কিন্তু সেই মানুষটি সমাজে সভ্যতায় চলতে চলতে নিজের চোখের সামনে হাজারটা অন্যায় হলেও তার বিরুদ্ধে প্রতিবাদ করার ভাষা কখনোই থাকে না। তার রবীন্দ্রনাথের ভাবনা চিন্তা আমরা জীবনে ধারণ করছি শিক্ষা নেওয়ার সময়, যখন নিজের জীবন দিয়ে সেটা আমরা গ্রহণ করি না, তখন আমরা কি বলি, না ওই ঝামেলায় জড়িয়ে পড়ব, কি দরকার ওর বিপদে আমার পাশে গিয়ে আমি আবার ঝামেলায় পড়ে যাব। তাহলে আমরা কি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি? করি না। ওটা পঠন পাঠনের সময় লিখতে হয়েছে, আমাকে একটু বেশি নম্বর পেতে হবে, সুন্দর করে মুখস্থ করেছি এবং সেই মুখস্থ বিদ্যাটা খাতায় উগরে দিয়েছি, মাস্টারমশাইও দেখেছেন সুন্দর হয়েছে, ভালো নম্বর পাওয়া গেল। কিন্তু জীবনে যখন প্রয়োজন হয় তখন আমরা মুখ ফিরিয়ে চলে যাই। কেন না? ওই ঝামেলার মধ্যে আমরা জড়াতে চাই না। তাহলে রবীন্দ্রনাথের যে ভাবনা, সেই ভাবনার সাথে আমরা একাত্ম হতে পারছি না। আমরা যা বলছি ওটা আমাদের মুখ, ওটা মুখোশ, আমাদের মুখ আলাদা। ওটা আমার বাহিরের আবরণ, ওটা আমার ভিতরের আবরণ নয়। তাহলে রবীন্দ্রনাথের ভাবনা, রবীন্দ্রনাথের চিন্তা আমরা এখনো জীবনে ধারণ করতে পারিনি। চেষ্টা করতে হবে। কেন
100-150 বছর পরেও রবীন্দ্রনাথকে আমরা ভাবছি, চিন্তা করছি। রবীন্দ্রনাথ আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় অনবরত আঘাত করে। রবীন্দ্রনাথ নিজে বলে গেছেন, 100-150 বছর পরে মানুষ আমাকে স্মরণে রাখবে। তাঁরই কবিতা, আজি হতে শতবর্ষ পরে একে তুমি বসে পড়িছ আমার কবিতাখানি কৌতূহল ভরে। আমরা 100-150 বছর পরেও তো রবীন্দ্রনাথের চিন্তায়, ভাবনায় মেতে আছি। একদম হৃদয় দিয়ে ধারণ না করলেও তার ভাবনা, তার চিন্তা আমরা প্রতিনিয়ত ভাবছি। তা রবীন্দ্রনাথ একটি মানুষ, বাঙালির সত্তা, বাঙালির ভাবনা। সে ভাবনা, সে সত্তাকে অন্য জগতের মাত্রা দিয়ে গেছে। ফলে এইটুকু বলার, গতকাল আলোচনা করছিলাম, আজকের আবার নতুন করে আর কিছু বলতে চাই না। সবাইকে বলবো, সন্তানদের একটু যন্ত্র থেকে একটু সরিয়ে আনুন। আমরা বড়রাও প্রত্যেকে এই যন্ত্রের প্রতি মানে একদম নেশাগ্রস্ত হয়ে পড়েছি, আমরা নিজে ওরাও। ফলে ওখান থেকে না সরাতে পারলে আমরা, আমাদের দেশে আর রবীন্দ্রনাথ জন্মাবে না। রবীন্দ্রনাথকে পেতে গেলে আমাদের প্রত্যেকের বইমুখী হতে হবে। এইটুকু বলার। নমস্কার, শুভেচ্ছা সবাই, ধন্যবাদ। আবারও সেই একই কথা বলতে হয়, ধন্যবাদ জানানোটা আমাদের পক্ষে যেন খুব মানে ওনার মহত্বকে ছোট করা হবে। তো যাই হোক, আমাদের এরকমই আগামী দিনগুলোতে ওনার পূর্ণ সহযোগিতা আমাদের মাথায় থাক, এরকম আশা করি আমাদের মানে শ্রদ্ধেয় দাদার কাছ থেকে। আমরা এবারে আসবো আমাদের পুরস্কার বিতরণী। তো যতগুলো ইভেন্ট ছিল আমাদের গত পরশু প্রথমেই ছিল ছবি আঁকা এবং ক্রিকেট টুর্নামেন্ট ছিল, সাথে ছিল গতকাল ক ও খ বিভাগ ছেলে মেয়েদের সঙ্গীত প্রতিযোগিতা, আজ ক ও খ বিভাগের নৃত্য প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা। আমরা একটা ইভেন্ট আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই আমাদের যেটা বলার, যে আমরা যে ইভেন্টটা পুরস্কার দেব, সেই ইভেন্টের সমস্ত যারা পজিশনে এসেছেন প্রত্যেক প্রতিযোগীকে তাদের আমরা মঞ্চে ডেকে নেব আগে, তারপর এখান থেকে আমরা পুরস্কার বিতরণী সভা শুরু করব। প্রথমে আমরা ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভা করব। তো যারা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছে
দুদিনের যে ক্রিকেট প্রতিযোগিতা তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে যুব স্টার সংঘ। যুব স্টার সংঘ, যার ক্যাপ্টেন ঋতুরাজ হালদার। যুব স্টার সংঘ ঋতুরাজ হালদার। আমি ঋতুরাজ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার বা দ্বিতীয় স্থান অধিকার করেছে মা মনসা নারায়ণী সংঘ। মা মনসা নারায়ণী সংঘ, ক্যাপ্টেন পিন্টু বাবু, দেবীপুর। এবং যুব স্টার সংঘ ঘোড়া দল, যুব স্টার সংঘ ঘোড়া দল। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে মা মনসা নারায়ণী সংঘ পিন্টু। যদি পিন্টু বাবু এবং ঋতুরাজ বাবু আপনারা যদি এসে থাকেন, আপনার মঞ্চে আসুন। ঋতুরাজ বাবু কি নেই? তো ঋতুরাজ বাবুর পক্ষে আমাদের সনাতন বাবু আছে, সোসাইটির অন্যতম সদস্য। ওদের দুজনের হাতে ওদের প্রাপ্য পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি ঋতুরাজ এমন একজন ব্যক্তি, মানে স্টেজে ওঠার মতো অবস্থা নেই, এত ছোট। তার নামের টিম, মানে অধিনায়ক। আচ্ছা, যাই হোক, আমি প্রথমেই দ্বিতীয় পুরস্কার মা মনসা নারায়ণী সংঘ পিন্টু বাবুর হাতে তাদের প্রাপ্য পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় মাস্টার মশাই সূর্যকান্ত হালদার মহাশয়ের নাম প্রস্তাব করছি। Three cheers for Ma Monasa Narayani Sangho. Three cheers for Ma Monasa Narayani Sangho. Three cheers for Ma Monasa Narayani Sangho. আমি প্রথম স্থানাধিকারী ঋতুরাজ বাবু বা যুব স্টার সংঘের হাতে তাদের প্রাপ্য পুরস্কার তুলে দেওয়ার জন্য শ্যামল বাবুকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওই সঙ্গে ম্যান অফ দ্য সিরিজ সৌম্যদীপ নস্কর, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। সৌম্যদীপ যদি থেকে থাকো, এটা মঞ্চে আসো। ঠিক আছে, তাহলে শ্যামল বাবুকে আমার প্রথম পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। Three cheers for Juvo Star. Three cheers for Juvo Star. Three cheers for Juvo Star. এখন আমাদের সঙ্গীত প্রতিযোগিতার বিভাগ কয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তৃষা মাইতি প্রথম, অন্বেষা ভান্ডারী ও অঙ্কিত গায়েন। তোমরা যদি থেকে থাকো, আমাদের মঞ্চে চলে এসো। তৃষা, অন্বেষা, অঙ্কিত।
অন্বেষা ভান্ডারী। তৃষা, তৃষা নেই, অঙ্কিত নেই। দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে অন্বেষা ভান্ডারী। ওর হাতে ওর প্রাপ্য পুরস্কার সহ আমাদের যে শংসাপত্র সেটাও ওর হাতে তুলে দেওয়া হচ্ছে। খ বিভাগের নেহা সামন্ত, শুভ্র ভূঁইয়া ও সুদীপা ভূঁইয়া। নেহা সামন্ত, শুভ্র ভূঁইয়া, সুদীপা ভূঁইয়া। সুদীপা দাঁড়াও, নেহা আছে? সুদীপাও নেই। আমি অন্বেষার হাতে তার প্রাপ্য পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত ভাতৃপ্রতিম প্রশান্তকে অনুরোধ জানাবো। নামটা লিখেছেন তো? এখন ছেড়ে দিন। অন্বেষা ভান্ডারীর হাতে তার প্রাপ্য পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ভাতৃপ্রতিম প্রশান্ত এবং তার শংসাপত্র সহ। সুদীপা ভূঁইয়া বলে গেলেন। সুদীপা বাবার নাম কি? জেলগুলো লেখা যেগুলো কিসের ছিল? আচ্ছা, সুদীপা ভূঁইয়া, লালমোহন। ঠিক আছে। কোন স্থান করেছে? তৃতীয় স্থান। ঠিক আছে। হ্যাঁ,
সুদীপার হাতে তার প্রাপ্য পুরস্কার তুলে দেওয়ার জন্য ধ্রুববাবুকে অনুরোধ জানাচ্ছি তার প্রাপ্য পুরস্কারটি হাতে তুলে দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের সঙ্গীতের অনুপস্থিত থাকার কারণে আমরা নৃত্যে চলে আসব। নৃত্য ক বিভাগ প্রথম স্থান অধিকার করেছে অন্বেষা প্রধান, দ্বিতীয় স্থান সুদীপা প্রধান, তৃতীয় স্থান অধিকার করেছে তৃষা মাইতি। অন্বেষা প্রধান, সুদীপা প্রধান এবং তৃষা মাইতি আছে কেউ? আমি সুশান্ত বাবুকে অনুরোধ করব প্রথম স্থান অধিকার করেছে অন্বেষা। হ্যাঁ, অন্বেষার হাতে তার প্রাপ্য পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের সোসাইটির সম্পাদক মহাশয়কে অনুরোধ জানাবো। সাথে সাথে সুদীপা দ্বিতীয় স্থান অধিকার করেছে, ওর হাতেও তার প্রাপ্য পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি গোপাল বাবুকে অনুরোধ জানাবো, গোপাল মাল মহাশয়কে। এবং তৃতীয় স্থান তৃষা মাইতি অনুপস্থিত। বিভাগ খ সুদীপা প্রধান, সুদীপা প্রধান। বিভাগ খ নেহা সামন্ত প্রথম স্থান অধিকার করেছে। নেহা আছে? যদি থেকে থাকো একটু হাত তুলে জানাও। আচ্ছা, সুস্মিতা মণ্ডল দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং তৃতীয় স্থান অধিকার করেছে দীপশ্রী প্রধান। খ বিভাগের কি নাম মা? সুস্মিতা মণ্ডল, তাই তো? দ্বিতীয়। আর তোমার নাম কি মা? দীপশ্রী প্রধান। হ্যাঁ হ্যাঁ, প্রথম না, ওটা দ্বিতীয়। দ্বিতীয়, হ্যাঁ, দ্বিতীয় এবং তৃতীয়। হ্যাঁ, সুস্মিতা, সুস্মিতা দ্বিতীয় স্থান অধিকার। সোনা, ওদের হাতে ওর প্রাপ্য পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সোসাইটির অন্যতম সদস্য সনাতন মণ্ডল। দীপশ্রী প্রধানের হাতে তার প্রাপ্য পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের ভাতৃপ্রতিম বসুদেবকে ডেকে নেব। বসুদেব, পুনম মাইতি আছে? পুনম মাইতি
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের জাজেসদের নির্দেশ ক্রমে দুজন সান্ত্বনা পুরস্কার প্রাপ্ত হয়েছেন, কিন্তু তিয়ারি ও পুনম মাইতি। আছে? কিন্তু আছে? হ্যাঁ, কিন্তু আছে। কিন্তুর হাতে তার প্রাপ্য পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আমাদের সোসাইটির অন্যতম সদস্য বিভাসকে বলবো। কিন্তু একটু বলে নি, কিন্তু কিন্তু জায়গাটা থেকে গেছে, মানে ওর যে নামটা কিন্তু, এমন একটা ভুল বোঝাবুঝির মধ্যে ওর নৃত্যটা পরিবেশন হয়েছে, ও সেই কিন্তুটা কিন্তু জায়গায় থেকে গেছে। তো তার এত ভালো নেচেছে, অথচ ওখান থেকে ছিটকে যেতে হয়েছে ওর সামান্য ভুলের জন্যে। তার জন্যে সোসাইটির পক্ষ থেকে ওকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। খুব 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 ভালো নেচেছে। পুনম আছে? পুনম নেই তো? ঠিক আছে, পুনম নেই। আচ্ছা, এবার কি আচ্ছা, অঙ্কন প্রতিযোগিতায় আমি অঙ্কন প্রতিযোগিতায় যারা 1 থেকে 10-এর মধ্যে হয়েছে, আমি সবাইকে আমার এই মঞ্চে আসার জন্য বলবো। প্রগতি সিংহ, নিত্তিকা কুইলা, জিৎ ভূঁইয়া, কুন্তল হালদার, সোহম মণ্ডল, প্রিয়া সাহু, সত্যজিৎ মণ্ডল, ক্রুশ গিরি, মান্যতা বেরা, পৌলমী গুচ্ছাই। আচ্ছা, অঙ্কন ক বিভাগের অঙ্কন সুরজিৎ দাদু এবং অরবিন্দ একটু মঞ্চে আসার জন্য বলবো। বিভাগ আমরা প্রত্যেক বিভাগ থেকে 10 জন করে নিয়েছি। প্রত্যেক বিভাগ থেকে 10 জন করে নিয়েছি। তো আমি ভাবছিলাম যে এদের কে প্রথম হয়েছে, এরা হয়তো কেউ জানবে না বা বুঝবে না, আমি বলেই নি। প্রথম হয়েছে পৌলমী গুচ্ছাই। আচ্ছা, প্রথমে প্রগতি আছে। প্রগতির হাতে তার প্রাপ্য পুরস্কার তুলে দিচ্ছে আমাদের অরবিন্দ হালদার। মৃত্তিকা আছে? মৃত্তিকা আছে? একইভাবে অরবিন্দকে বলবো আমার মৃত্তিকার হাতে তার প্রাপ্য পুরস্কার তুলে দেওয়ার জন্য অরবিন্দ বাবু আছেন। জিৎ ভূঁইয়া, জিৎ আছে? জিৎ আছে? কুন্তল হালদার আছে? নেই। সোহম মণ্ডল, প্রিয়া সাউ, চলো প্রিয়া আছে? প্রিয়া সাহু আছে তো? প্রিয়া সাহু। সত্যজিৎ মণ্ডল, সত্যজিৎ আছে? সত্যজিৎ আছে কি? সত্যজিৎ তো? ঠিক আছে, হ্যাঁ সত্যজিৎ মণ্ডল তো? ক্রুশগিরি, মান্যতা বেরা,
আর পৌলমী গুচ্ছাইত, এই তোমার নাম ঋত্বিকা তো, তুমি প্রাইজ নাও নি? হ্যাঁ, পাগলি দাঁড়িয়ে আছে, নিয়ে নাও। ছাড়ো ছাড়ো, মৃত্তিকারটা দিয়ে দাও। আচ্ছা, আমরা একটু বলে নিই কারা কোন পজিশন পেয়েছে। দিয়ে দেবে? হ্যাঁ, ওই তো পৌলমী তো ফার্স্ট। হ্যাঁ, আটজন। আমি এক থেকে না দিলে 10 জন দেবো কি করে? এই আমি প্রথম বলেছি, বললাম না পৌলমী গুচ্ছাইত প্রথম স্থান পেয়েছে। তাহলে তো আমার এক থেকে 3 আচ্ছা, পৌলমী, পৌলমী এবং মান্যতা, তোমরা দুজনে মঞ্চে আসো তো। পৌলমী, মান্যতা। আচ্ছা, আমি বলেই দিই, পৌলমী